এই যে এনসিপি, বাংলাদেশে কোনো ওনারা তো বলেন যে এই ফ্যাসিস্ট তাড়িয়ে আমরা একটা পার্টি পলিটিক্যাল পার্টি করবো। ওনাদের দায়িত্ব হচ্ছে যে এই ফ্যাসিস্টে দাঁড়িয়ে এখানে বৈষম্য দূর করবে। সবচেয়ে বড় বৈষম্য কি ছিল, যে এই যে মুক্তিযোদ্ধা কোঠার মধ্যে মুক্তিযোদ্ধার নাতি রাজাকারের নাতিপুতিরা পাবে, এই যে ব্যঙ্গ বিভিন্ন শব্দ কাউকে চুবানো হবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোককে দেওয়া হয়েছে, বিভিন্ন আশীর্বাদ পুষ্ট লোকরা কি মেম্বার অফ পার্লামেন্টের বিভিন্ন জায়গায় যে স্বেচ্ছাচারিতা করছে, সেইকে দূর করে একটা বৈষম্যহীন একটা রাষ্ট্র যেখানে আমরা সকল নাগরিক সমানভাবে অধিকার পাবো, চাকরি পাবো। আপনি এই দীর্ঘ 14 মাসে কোন চাকরিটা পেয়েছে বলেন? আমরা দেখেছি ওয়া সাথে বৈষম্যতে যারা আহত, যারা শহীদ হয়েছেন তারা চাকরি পায় নাই, তাদের প্রেসক্রিপশন মধ্যে চাকরি পেয়েছে। আমরা কি দেখেছি, এই সমন্বয়কে উপদেষ্টা হয়ে চাঁদাবাজির অভিযোগ তাদের বিরুদ্ধে কন্টিনিউয়াস লেগে আছে। আমরা কি দেখেছি, কি বৈষম্য দেখলাম, যে ছেলে 2 দিন আগে ক্যান্টিনে খেতেন, উনি এখন নীলা হোটেলে সকালবেলায় ব্রেকফাস্ট করতে যান, হয়তো ওয়েস্টে। এখানে একজন কর্নেল সাহেব আছেন, ওনাদেরকে অফিসিয়ালি যেতে হয়। আমাদের হাসিনুর ভাই আছেন, ওনাদেরকে অফিসিয়ালি বিভিন্ন প্রোগ্রামে যাইতে হয়, রাষ্ট্রীয় প্রোগ্রামে। কিন্তু আমার আপনার মতো সাধারণ লোককে আমরা সেখানে যেতে পারি 5 স্টার হোটেলে? ব্রেকফাস্ট দূরের কথা, ডিনারও যদি কোনো সময় যাও, ওটা আমাদের ডায়েরিতে লেখা থাকে, জীবন ডায়েরিতে, অমুক দিন অমুক 5 স্টার হোটেলে গেছিলাম, এখানে ওইভাবে খেতে হয়। এখন আমরা মনে করি ওখানে এক কাপ চার দাম 1000 টাকা 500 টাকা, এটা আমাদের কোনো ক্যাপাসিটি নাই। একটা ছেলে যেখানে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন করবেন, যারা আহত নিহত শহীদ হয়েছে, যারা সাধারণ মানুষ তাদের, তারা না করে তারা কি করলেন, ভেরি শেমফুল থিং টু আস। আপনার কক্সবাজার চলে গেলেন, কেন ওই দিনটা আপনাদের না গেলে হতো না? ওই দিন তো আপনারা যারা শহীদ হয়েছেন সেসব পরিবারের খবর নিতেন, তাদের পাশে দাঁড়াতেন, যারা আহত হয়েছেন সেদিনকে হসপিটালে যেতেন, এই কাজগুলো আপনারা ফেসবুকিং করতেন, আপনারা মিডিয়ার কাছে করতেন, আজকে আপনাদের গ্রহণযোগ্যতা হতো। আপনাদের এই যে শাপলা প্রতীক চাচ্ছেন, বিভিন্ন কিছু চাচ্ছেন, এখন মনে হচ্ছে যে আপনারা মেটিকুলাসলি একটা জিনিস বাস্তবায়ন করছেন কারো মাধ্যমে। সেইটার অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন ধরনের যুক্তিক অযৌক্তিক না আপনারা দাবি করতেছেন, যেটা মানুষ সাধারণই ধরে নিচ্ছে সবই অযৌক্তিক। আপনি যদি রাষ্ট্রকে ভালোবাসতে চান, কিছু দিতে চান, আপনাকে কৌশল নিতে হবে। কৌশল নিয়ে কৌশলটাকে আপনাকে অবলম্বন করতে হবে। আপনাকে ভাবতে হবে যে সবাই আপনার মতো চিন্তা করছে না, সবাই আপনার লেভেল না, কিন্তু আপনাকে সবাইকে আপনার লেভেলে আনার জন্য আপনাকে ধৈর্যশীল হতে হবে। আজকে আপনি এই যে এনসিপি, হ্যাঁ আপনারা জুলাই, আপনারা এই 36 আগস্ট আপনারা 36 জুলাই আপনারা এটাকে হোল্ড করেন, এটাকে আপনারা অন করেন, কিন্তু সেটাই করেন, সেটা সবচেয়ে বড় ছিল ডিসক্রিমিনেশন এগেইনস্ট, বৈষম্য বিরোধী। আরেকটা ছিল ভারতের যে আধিপত্য আমাদের ঘাড়ে চেপে বসেছিল, সেইখান থেকে আমরা একটা মুক্তি চাচ্ছিলাম। আপনি কি তিস্তাবাদ যেখানে চায়নার সাথে করার কথা, যেটা আমাদের প্রতিনিয়ত এটার কারণে ফারাক্কার জন্য আমাদেরকে মৃত্যুর মুখে পতিত হয়, অসময়ে বন্যা হয়, আপনি কি তার কোনো একটা ব্যবস্থা করতে পেরেছেন? শুধু পলিটিশিয়ানদের চেয়ে বেশি ফাঁকা আপনারা লেকচার দিয়ে আপনাদের বিশ্বাস আপনারা নষ্ট করেছে। আপনারা এতদিন আসছেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেসব চুক্তিগুলো করেছে ভারতের সাথে, একটা সিঙ্গেল চুক্তি কি জনগণের সামনে তুলে ধরেছেন যে এইগুলোর ফলে রাষ্ট্র এই ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা এগুলো বাতিল করলাম? এই যে ট্রানজিট বিভিন্ন রাস্তাঘাট হয়েছে, এটা বাংলাদেশের মানুষ আমরা সুবিধাভোগী হচ্ছি, কিন্তু আমরা এও জানতাম যেটা ভারতকে সুবিধা দেওয়ার জন্য সেখান থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে তাদের পারপাসের জন্য এটা করেছে। কেন আপনারা এটা নিয়ে তো একটা কথা বলতেছেন না? তাহলে আপনাদেরকে আপনাদের গ্রহণযোগ্যতা কোথায় হবে? আমরা তো মনে হচ্ছে প্রতারিত হচ্ছি। আজকে যদি আপনাদের দিকে আমরা তাকাই, আপনাদের চেহারার দিকে তাকাই, জাস্ট 14 মাস বিফোর, সেই চেহারা আপনাদের চেহারার সাথে বর্তমান চেহারা মিলে না। আপনারা অনেক সফিস্টিকেটেড, অনেক সম্ভ্রান্ত চেহারা হয়ে গেছে আপনাদের, দেশাব সম্ভ্রান্ত, আপনাদের গাড়িগুলো। কেন রাজনীতি আমরা করি, আর যারা রাজনীতি আমরা শিখি, যাদেরকে দেখি সারা জীবন চলে গেছে ওই একটা ছিঁড়া পাঞ্জাবি নিয়ে ঘুরছে। কেন? মানুষের জন্য তারা কাজ করে, তারা সুযোগ পায় না, বিয়ে শাদী করার সুযোগ পায় না অনেক। আপনারা এইরকম একটা ডিভোশন দেখাতেন যে আমরা একটা সুযোগ পেয়েছি এই রাষ্ট্রকে পুনর্নির্মাণ করার জন্য, আমাদের জনগণ সমস্ত কিছু দিচ্ছে, আমরা এত অল্প বয়সে পেয়েছি, সেটা তো উনি নিজেও বলেছেন যে আমরা একটা সুযোগ পেয়েছি। এই যে যেহেতু করেন নাই, আর এখন যে সব দাবিগুলো আপনারা করতেছেন, এই দাবিগুলো তো মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। আমি তো আপনাদেরকে চ্যালেঞ্জ করলাম, আপনারা সংবিধান কোম্পানি দিতে চান, যে কোনো জায়গায় সময় একটা কিন্ডার গার্ডেনে ভর্তি করেন না কেন? এই যে আমাদের কলেজ স্যারকে আমি বলি যে আপনাদের ক্যান্টনমেন্টে যে আমার একটা নিয়ম মেনে চলতে যাচ্ছে না, আমাদের গাড়ি থামিয়ে আমাকে জিজ্ঞেস করে না, এটা তাদের মধ্যে একটা নিয়মের মধ্যে আছে না? সেটা প্রত্যেকটা জায়গাতে একটা নিয়ম আছে। একটা কিন্ডারগার্টেন একটা প্লে গ্রুপ একটা ছেলেকে বাচ্চাকে ভর্তি করতে চান, আপনাকে একটা ডকুমেন্টের মধ্যে আপনাকে সিগনেচার করতে হবে।
আপনি এইখানে যেসব জিনিস সবসময় বলি যে বঙ্গবন্ধুকে জাতির পিতা ঘোষণা বাতিল করেন, ছবি রাখার কথা বাতিল করেন, সাতের ক বাতিল করেন কেন? সাতের ক যদি জনগণের বিশ্বাস নষ্ট করে তাকে দেশদ্রোহীর মামলা হবে। আমি তো এটার মধ্যে বেসিক্যালি কোনো অন্যায় দেখি না। হ্যাঁ, এটা শেখ হাসিনা ব্যবহার করছে। হ্যাঁ, এটাকে আপনি রোধ করতে চান, আপনাকে আরো সুন্দর কিছু করেন, আরো কিছু বলেন, মানুষকে বলেন। আপনি তো বলছেন না। এই যে আমি ফেরদৌস স্যারের কথা আরেকটা কথা বলতে চাই, আমি আপনার সাথে একমত স্যার যে পলিটিক্যাল লোকরা 20% বিরোধী দল 80% সরকারি দল ব্যবহার করে তারা বিদেশে টাকা পাচার করে আমাদের বন্দরটাকে কি করেছে। এই জিনিসটা তো আপনার কাছ থেকে শুনলাম, আমি কেন রাষ্ট্রের কাছ থেকে শুনলাম না? বাংলাদেশে যদি এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে সবচেয়ে একটা জিনিস যদি একটা লোককে চিনে থাকে, একটা পোস্টের সম্পর্কে সবচেয়ে বেশি অবগত থাকে, সেটা প্রেস সেক্রেটারি। জিন্দিগিতে কোনো দিন শুনি নেই প্রেসটাকে এত গুরুত্বপূর্ণ। এবং কথায় কথায় ইদানিং ওনার একটা জিনিস কম, উনি কি বলতে পারলেন না যে চট্টগ্রাম বন্দর আমাদের জাতীয় সম্পদের সবচেয়ে অন্যতম একটা সম্পদ, বেঁচে থাকার একটা সম্পদ। এই সম্পদটা বিভিন্ন সময় পলিটিক্যাল লোকগুলো স্বাধীনতার পরে এইভাবে ইউটিলাইজ করে এই ক্ষতিগ্রস্ত করেছে। আমরা যদি পৃথিবীর এতগুলো কোম্পানি আছে, তারা এই সব দেশের এই সব কোম্পানিগুলো তারা নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। তাদের মধ্যে কোনো কন্ট্রোলের সাথে যে যাই, তাহলে তারা বেনিফিট নেওয়ার পরে আমরা এই বেনিফিটটা পাবো। এবং এদের সাথে কাজ করার ক্ষেত্রে আমার এতগুলা নৌবাহিনী কর্মকর্তা, নৌবাহিনী ডেভেলপ হবে, আমার এতগুলো শিক্ষিত ছেলেরা সেখানে চাকরি পাবে, আমরা এইটু ডেভেলপ পাবো। আর ইন্ডিপেন্ডেন্টে দেখা গেছে যে ওই ভারতের আধিপত্যবাদীরা এইটাকে পলিটিক্যাল লোকের মাধ্যমে ব্যবহার করে করে তারা অ্যাকচুয়ালি লাভবান হয়েছে, আমাদের হাতে ওই হারিকেন ধরিয়ে দিয়েছে। এই কথাটা বললে কোন লোকটা আপনার সাথে দিয়ে কি করতে বলেন? এইভাবেই তো আপনি জনগণের অপিনিয়ন দিতে হবে, এইভাবেই তো আপনাকে ক্ষমতায় থাকতে হবে, এইভাবে তো মানুষের ভালো কাজ করতে হবে। আজকে 14 মাসে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম, আমরা তো 3 জনই বাংলাদেশে, আমার ঘর থেকে বেরোলে ওই রাস্তায় হাঁটতে পারি না, পা চলে যায়। আমি বলতেছি, চ্যালেঞ্জ করে বলতেছি, ঢাকার রাজধানী বিজয়নগর আমার বাসা, বেরোতে পারি না। আমি যদি এখান থেকে ঝস করে যেতে চাই, আমি এখান থেকে রাস্তা যদি যাই, রাস্তা গাড়ি নিয়ে না রিক্সা নেন, আপনার জিন্দিগি শেষ। আমি কি মিথ্যা কথা বলতেছি? সারা বাংলাদেশে এই পরিস্থিতি। আপনি শেখ হাসিনার ফ্যাসিস্ট বললেন, বিচারের সম্মুখীন করবেন। সাধারণ লোক যে প্রতিনিয়ত রিক্সা চালায়, যে রিক্সা উঠে, যে সে তো এখানে বলতে সাহস করছে না। সে অনিচ্ছা সত্যিই মনে বলতেছে যে এইগুলা কি, আগেই তো ভালো ছিল। সে ঘৃণা করে শেখ হাসিনাকে, কিন্তু বাস্তবতায় তো আপনারা তাদেরকে ওভারকাম করছেন। আজকে শেখ হাসিনার চোখে ধুলি দিয়ে 14, 18, 24 ইলেকশন না করে বিভিন্ন কথা বলে থাকে। আপনারাও তো সে কথা বলতে চাচ্ছে। এখন যদি আপনি ফ্যাসিস্টকে মোকাবেলা করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতেন, এই যে কথাগুলো আমরা বললাম, জনগণ হচ্ছে দেশের মালিক, তাদের সম্মুখে আপনি তুলে ধরে, আপনাকে এখন সরকারি কর্মকর্তার বেতন বাড়ানোর এমন কি প্রয়োজন হলো? আপনার এমন কি প্রয়োজন হলো? আপনি রাতের অন্ধকারে একদিন হঠাৎ করে এনআরপিকে আপনি ডিভাইডেড করে দিলেন, এমন কি প্রয়োজন হলো? আপনার তো প্রয়োজন জনগণ যাতে খেতে পায়, যেসব ডেভেলপমেন্ট গুলো আছে, জনগণ স্মুথলি বেরোতে পারে, জীবনের নিরাপত্তা পায়। আজকে মব জাস্টিসে কয়জন আওয়ামী লীগের নেতাকর্মী মারা গেছে, আর কয়জন সাধারণ মানুষ প্রতিনিয়ত মানুষের সামনে মারা হচ্ছে, কুবিয়ে কুবিয়ে তাদেরকে মারা হচ্ছে। আমি তো ওই এই দেশের একটা নাগরিক, একই ভাষায় কথা বলি, আমি তো তার কষ্ট অনুভূতি, তার সন্তানের ব্যথা, মা বাবার ব্যথা বুঝি। আমি ফেসবুকে এক রকম শেয়ার করে দিই, কিন্তু হৃদয়ে তো রক্ত করো না। আপনি এটা কেন বন্ধ করতে পারছেন না? আপনাকে খুনিকে ধরে, ঠিক আছে, ক্রস ফায়ার আপনি করতে হবে না, বিচার করে প্রকাশ্য তাকে শাস্তির সম্মুখীন করেন। আপনি কে বাধা দিয়েছে? একটা লোককে, একটা সাংবাদিক জীবন দেখলে দৌড়িয়ে গরুর মতো জড়ো করা হলো। আজকে একটা দেখলাম যে একটা ছেলেকে মানুষের সামনে খুবই, কিন্তু সাহস পাচ্ছে না, কারণ যে প্রতিরোধ করতে যাবে তাকেও মারা হবে, কারণ ওই সন্ত্রাসী, ওই মব জাস্টিস মোর পাওয়ারফুল। ওয়ারএস আপনি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিরীহ লোক আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ মেথরও করছে এই 16 বছর বেঁচে থাকার জন্য, সে মেথরগিরি করতে পারতো না, তাকে চাঁদা দিতে হইতো। আপনি তাকে বিভিন্ন সময় তাকে আন্দোলনের দিকে ধরতে হয়েছে। এই বাস্তবতা আপনি বুঝেন না, কারণ আজকে যেসব কর্মকর্তাদের কথা বলছে, তারা ম্যাক্সিমাম বাধ্য হয়ে বলছে। আপনি আসিফ নজরুল সাহেব, আপনি লেকচার তো শুনেছি, আপনি বঙ্গবন্ধুকে নিয়ে কত লেকচার দিচ্ছেন, আপনার মেট্রো ট্রেন নিয়ে কত লেকচার দিয়েছে, আপনি দেননি? সবাই তো কথা বলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাঁ, আপনাকে যখন একটা দেশ সাবলীল হতে হবে, ধৈর্যশীল হতে হবে, যে কোন লোকটা আমাদের লর ভাষায় বলে মেন্সরিয়া, আসলে উদ্দেশ্যটা কি ছিল, সে বাধ্য হয়েছিল, বাধ্য হয়ে সে এই ফ্যাসিস্টকে কতটুকু হেল্প করছে, সেটা মানুষের জন্য ক্ষতিকারক ছিল কিনা, মানুষের উপর অন্যায় করছে কিনা, শোষণ করছে কিনা, অন্যের সম্পদ লুণ্ঠন করে সে ধনী হয়েছে কিনা, তাদেরকে আপনি যদি না হয়ে থাকে, তাহলে তাদেরকে আপনি আলাদা ক্যাটাগরিতে রাখেন, তাদের সমর্থন আপনি বাড়ান, শত্রুর সংখ্যা বাড়ানোর দরকার। ওনারা তো নির্বাচন দিয়ে চলে যাচ্ছে আর কি, মানে এখন তো কোথায় নির্বাচন দিচ্ছে, কোথায়? আপনি আপনাকে একটা চ্যালেঞ্জ করে বলি, আপনারা বেদবি মাফ করবেন, আপনারা ইউনিভার্সিটি ইলেকশন গুলো দেখছেন না, সকলের কাছে গ্রহণযোগ্য আছে, আপনাকে চ্যালেঞ্জ করলাম,
বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলে একটা ইউনিয়ন পরিষদের ইলেকশন দিয়ে দেবে, সুষ্ঠু হবে না। কার মাধ্যমে হবে না? সেখানে জাতীয় ইলেকশন কিভাবে সুষ্ঠু করবে? সেই সুষ্ঠু করার পদ্ধতি যেটা বিএনপি জামাত তারা আন্দোলন করেছে, একটা নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্ট। এটা কিন্তু কেয়ারটেকার ইন্টারিম গভর্নমেন্ট, যেটা আমাদের সুপ্রিম কোর্টে অলরেডি রিভিউ অ্যালাউ হয়েছে। আপনি দেশের নাগরিকদেরকে নিয়ে, যারা সৎ, যারা ডেডিকেটেড, যারা দেশকে ভালোবাসে, তাদেরকে নিয়ে একটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করে। তাদের কাছে হস্তক্ষেপ ইলেকশন ছাড়া এই দেশ কখনো উন্নতি হবে না। কারণ জনগণ, আমি যত বড় গম চুরি করি না কেন, ধরেন আমি একটা লোকাল মেম্বার, আমার এই গম চুরি করে বাড়িতে নিয়ে আমার সন্তান গ্যাস করে খাওয়াইতে পারি না, ওয়াইফকে খাওয়াইতে পারি না, আমার আশেপাশে যে সব লোকগুলো থাকে তাদেরকে বাঁচতে পারে, অথবা তাদের চিকিৎসার জন্য আমার হসপিটালে দৌড়াতে হয়। ইভেন জনপ্রতিনিধির বাধ্যবাধকতা আছে, যতই তারা ধনী হোক না কেন। কিন্তু যখন অ্যাকাউন্টেবিলিটি রাষ্ট্র থেকে কন্ট্রোল করা হবে, তখন বাধ্যবাধকতা পাবে। আপনার সরকারি আমলারা দুর্নীতি করে, তারা ক্যারেক্টারলেস হয়ে ধরা খায়, তাদের অফিসের মধ্যে চরিত্রহীনতার কারণে আপনি তাদের শাস্তি কি দেন? কক্সবাজার থেকে ঢাকায় বদলি করে নিয়ে আসে। না, ওনারা তো আমি বলছেন একটা কথা বলি, আমি একটু একটা কথা বলি আপনার মাধ্যমে। আমি বাংলাদেশের সবচেয়ে বড় জাতীয় সম্পদের মধ্যে হচ্ছে আমাদের ল্যান্ড, যে কারণে আমরা বাস করি, পলিমাটি, তিন ফসলীয় সম্পদ। আপনি সারা বাংলাদেশে খবর করে নিয়ে প্রত্যেকটা ডিসি গুলো, প্রায় ডিসি গুলোকে লিস্ট দিয়ে একবারে ওপেন দিনের দুপুরে এই তিন ফসলীয় সম্পত্তি নষ্ট করছে। এর মধ্যে মানিকগঞ্জ আমি একটা করেছি, এটাকে আপনার স্পেশাল কমিটি গঠন করার আদেশ দিয়েছি। আমি আরেকটা মামলা আগামী সপ্তাহে করতেছি মুন্সিগঞ্জে, রেকর্ডের সম্পত্তি ডিসি সাহেবরা সন্ত্রাসীদের হাত তুলছে, ওইখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত মিলামাটি কাটতেছে, যেটা আপনি সিলেটে দেখবেন পাথর নিয়ে গেছে, এখন ভালো নিচ্ছি। মানে দেশে তো শুধু এক জায়গায় মোট চাষটিতে মানুষকে মারা হচ্ছে না, দেশের সমস্ত কিছু কেন লুটপাট হয়ে যাচ্ছে। এই যে লুটপাটের স্বর্গ রাজ্যে আমরা বাস করতেছি, সেখানে আপনাকে ফ্যাসিস্টের বিরুদ্ধে কিভাবে ঘৃণা সৃষ্টি করবেন? ফ্যাসিস্টের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করতে গেলে আপনাকে মানুষের জীবনের নিরাপত্তা দিতে